নমস্কার, গ্লোরিফাই বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইরানের সঙ্গে ইসরায়েল ও তার মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ, তার ঐতিহাসিক এবং বর্তমান প্রেক্ষাপট কী। ইরানের সঙ্গে ইসরায়েল ও তার মিত্রশক্তি আমেরিকার এই যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব আজ উদ্বিগ্ন। তার প্রভাব কী, এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না। আমরা আলোচনা করব এখন যে আমাদের এই যে যুদ্ধটা অনিবার্য উঠেছিল, এর প্রেক্ষিতটা কী, এর প্রেক্ষাপটটা কী। দীর্ঘদিন ইসরায়েলের সঙ্গে ইরানের যে প্রক্সি ওয়ার চলছে, অর্থাৎ মিত্রশক্তি ইসরায়েল আর আমেরিকা, এই মিত্রশক্তির সঙ্গে ইরানের পরোক্ষ যে যুদ্ধ চলছে, বর্তমানে এটা একটা সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। এই ত্রিমুখী সংঘাতের ঐতিহাসিক ও বর্তমান প্রেক্ষাপট বা মূল কারণগুলি অত্যন্ত গভীর এবং কয়েক দশকের পুরনো ভূ রাজনৈতিক বিরোধের উপর ভিত্তি করে তৈরি। এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কী? প্রথম প্রধান কারণ ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যু। সেটা কি? ইসরায়েল আর ফিলিস্তিন ইস্যুটি মূলত এক শতাব্দীর বেশি সময় ধরে চলে আসা জমি, সীমানা এবং আত্মনিয়ন্ত্রণাধিকারের একটি জটিল সংঘাত। এর উৎপত্তি 19 শতাব্দীর শেষভাগে ইউরোপে ইহুদি নিপীড়নের মুখে ইহুদিবাদ মানে জিওনিজম আন্দোলনের জন্ম হয়, যার লক্ষ্য ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালের 29শে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে একটি রেজলিউশন পাস হয়, প্রস্তাব গ্রহণ করা হয়, 181 নম্বর প্রস্তাব। সেখানে ব্রিটিশ শাসিত এই ফিলিস্তিনকে বিভক্ত করে দুটি পৃথক রাষ্ট্র গঠন করার পরিকল্পনা গৃহীত হয়। পরিকল্পনার মূল বিষয়গুলি কী ছিল না, ইহুদি রাষ্ট্র মানে ইসরায়েল এই ফিলিস্তিনি রাষ্ট্রের মানে ফিলিস্তিনির মোট ভূখণ্ডের 55% তাদের জন্য, ইহুদিদের জন্য বরাদ্দ থাকবে, আর 45% এলাকা ফিলিস্তিনি আরবদের জন্য বরাদ্দ হবে। অর্থাৎ ফিলিস্তিনি আরবদের রাষ্ট্র গঠন করার প্রস্তাব দেওয়া হয়, 45% তাদের জন্য বরাদ্দ হয়। এবার ইহুদি কারা? ইহুদি হচ্ছে জিউস। ইহুদি বলতে মূলত এমন একটি জাতি বা ধর্মীয় গোষ্ঠীকে বোঝায় যারা ইহুদি ধর্মে, জুডাইজমে বিশ্বাসী বা প্রাচীন ইসরায়েলীয় বা ইব্রিয়দের বংশধর। এদের ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। আর আরব কারা? আরব হচ্ছে মূলত একটি বিশাল জাতিগোষ্ঠী যারা মোটামুটি পশ্চিম এশিয়া মানে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসবাস করে। আরবদের পরিচয় হচ্ছে কি না, আরবদের প্রধান ভিত্তি হলো আরবি ভাষা। ধর্ম এদের কি, সাধারণত এরা মুসলিম ধর্ম হয়ে থাকে। আরবদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অবশ্য খ্রিস্টানও কিছু দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষও রয়েছে, প্রধানত মুসলিমরা বেশি। এই আরবদের এই এরা মানে আরবরা সাধারণত সৌদি আরব, মিশর, ইরাক, সিরিয়া, জর্ডন ইত্যাদি দেশগুলি আরব বিশ্বের অংশ ধরা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই জাতিসংঘ ফিলিস্তিনকে বিভক্ত করে এই যে দুটি পৃথক রাষ্ট্র, একটা ইহুদি একটা আরব, এই যে গঠনের প্রস্তাব, এটা ইসরায়েল মানে ইসরায়েলের নেতারা মেনে নিয়েছিল পরিকল্পনা। কিন্তু আরবরা এটা প্রত্যাখ্যান করে।
এর ফলে 1948 সালে যুদ্ধে 1948 সালের 14ই মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে, এবং যেহেতু আরবরা ওই মানতে অগ্রাহ্য করে জাতিসংঘের প্রস্তাব, তারা কি করে আরবদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে 1948 সালের যখন স্বাধীনতা ঘোষণা করে ইসরায়েল। তারপর থেকেই যুদ্ধের পর ইসরায়েল কি করলো, জাতিসংঘের বরাদ্দ যে অঞ্চল তার চেয়ে বেশি এলাকা দখল করলো। আরবদের সঙ্গে যুদ্ধ জড়িয়ে আরবদের কাছে ফিলিস্তিনিদের, মানে ফিলিস্তিনের একটু বেশি অংশ তারা অধিগ্রহণ করে নিল, এবং সেখানে লক্ষ লক্ষ ফিলিস্তিনি আরবদেরকে তারা রিফিউজি বা শরণার্থী করে দিল, যা নাকবা নামে পরিচিত হয় পরবর্তীকালে। অন্যদিকে ফিলিস্তিনিরা এই অঞ্চলে তাদের নিজস্ব রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করছে, যে আমাদের এই অঞ্চলটা আমাদের, ফিলিস্তিনিদের ওইটা যেটা জোর করে দখল করেছে অধিকৃত অঞ্চল যেটা ইসরায়েল দখল করে আছে, সেটা ইসরায়েলের নয়, এটা ফিলিস্তিনিদের। আরবরা তার জন্য সংগ্রাম করছে। এই বিবাদ শুরু হয়েছে, এইখান থেকে বিবাদ। অধিকৃত অঞ্চলে কী হয়েছে, বর্তমানে ফিলিস্তিনিরা মূলত পশ্চিম তীরে মানে ওয়েস্ট ব্যাংক এবং গাজা উপত্যকায় বসবাস করে, গাজা স্ট্রিপে বসবাস করে। কিন্তু পশ্চিম তীর মানে ওয়েস্ট ব্যাংক ইসরায়েল তার সামরিক নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে, আর গাজায় মিশর আর ইসরায়েলের একটা অবরোধ করে রাখা হয়েছে। ফলে ফিলিস্তিনিরা 1967 সালে যুদ্ধের আগের সীমানা অনুযায়ী তারা তাদের প্রধান মানে তাদের কাছে অমীমাংসিত ইস্যু বা বিবাদ সমূহগুলো হলো, মানে যেগুলো মীমাংসিত হয়নি, জাতিসংঘ যে ভাগ করে দিয়েছিল নিয়ন্ত্রণ রেখা, সেটা চেয়ে বেশি অংশ ইসরায়েল দখল করে নিয়েছিল। তার ফলে ফিলিস্তিনিরা 1967 সালের যুদ্ধের আগে সীমানা অনুযায়ী তারা বলেছে আমাদের ওই রাষ্ট্র চাই। পশ্চিম তীরে ইসরায়েল বসতি স্থাপনে আন্তর্জাতিক মানে ইসরায়েল দখল করে রেখেছে ওয়েস্ট ব্যাংক, সেইখানটা ইসরায়েলের বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা অবৈধ মনে করে, এবং তারা বলে তাদের ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। তাদের এই ইস্যুগুলো রিজলভ হয়নি, এটা তাদের একটা ক্ষোভের কারণ ফিলিস্তিনিদের। এবং ফিলিস্তিনিরা এবং তৎসহ ইসরায়েলরা দুজনেই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসাবে চায়। আর এই যে 1948-67 সালের যুদ্ধে যারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা, তারা তাদের নিজেদের ভিটে মাটিতে ফিরে আসতে, মানে তাদের নিজেদের অধিকারে আনতে চায় ইসরায়েলের দ্বারা অধিকৃত অঞ্চলটাকে। এই যে অমীমাংসিত ইস্যু, এই বিবাদ, এটা রয়ে যায়। তার ফলে আমরা এখানে দেখলাম যে এর প্রেক্ষাপট কি বললাম, ইসরায়েল আর ফিলিস্তিনের যে ইস্যু, এইটা থেকে ইহুদি আর আরবদের মধ্যে একটা সংঘাতের শুরু। এবার এখানে ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। ইরান তার মধ্যপ্রাচ্যে শিয়া মতাদর্শ এবং তার প্রভাব বিস্তারের জন্য কি করে না, এই ফিলিস্তিনিদেরকে মদদ দেয় ইসরায়েলের বিরুদ্ধে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী বা হুতি, এগুলো কিন্তু সবই ইরানের তৈরি করা উগ্রপন্থী গোষ্ঠী। এরা কি করে না, ইসরায়েলকে বা ইহুদিদের
প্রভাব মুক্ত করতে এই মধ্যপ্রাচ্যে এদের ওপর বিভিন্ন সময় আক্রমণ এবং তাদের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে থাকে। এদেরকে ইরান এইসব সশস্ত্র গোষ্ঠীকে বা উগ্রপন্থী গোষ্ঠীকে সরাসরি সহযোগিতা ও সমর্থন করে। অতএব ইরান ও ইসরায়েলের পরস্পরের প্রতিদ্বন্দ্বী বা শত্রু দেশ, এদের সংঘাতের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা বুঝতে পারলাম। কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র কোথা থেকে এলো, এটা আমাদের একটু বোঝা দরকার। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এদের মধ্যে সম্পর্কে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এই সম্পর্কটা বিবর্তিত হয়েছে। 1948 সালে যখন 14ই মে ইসরায়েল স্বাধীন হয়, তখন আমেরিকার রাষ্ট্রপতি, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান দেশটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। কিন্তু ইরান তো ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। এছাড়া ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি? না, কেন ইসরায়েলের সঙ্গে মিত্র শক্তি, কেন ইসরায়েলকে কেন সাপোর্ট করে? ইসরায়েলের সঙ্গে তাদের কি সম্পর্ক? মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমাতে একটি নির্ভরযোগ্য গণতান্ত্রিক মিত্র হিসাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বেছে নেয়। এছাড়া 1973 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সামরিক সাহায্য প্রদান করে, যা দুদেশের মধ্যে সম্পর্কের ভিত্তি আরও মজবুত করে। অর্থাৎ ইসরায়েল আর যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা মিত্র দেশ হিসাবে নিজেদেরকে বিবেচিত করে। এছাড়াও 1979 সালে মিশর ইসরায়েলের যে শান্তি চুক্তি হয়, 1993 সালে অসলো চুক্তিতেও যুক্তরাষ্ট্র প্রধান মিডিয়েটর বা মধ্যস্থকারী হিসাবে কাজ করেছিল। তার ফলে এখানে বোঝা গেল যে ইসরায়েলকে কেন যুক্তরাষ্ট্র সমর্থন করে, এবং ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতটা কোন জায়গা, এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি কি, এই জায়গাটা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। এবার বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কি সম্পর্ক, কি অবস্থায় রয়েছে, ইরানের সঙ্গে সম্পর্ক কি, সে কি অবস্থায় রয়েছে, এবং এই যে যুদ্ধের প্রেক্ষাপটটা কি, বর্তমান প্রেক্ষাপটটা কি। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক একটা অংশীদারিত্ব রয়েছে এই মধ্যপ্রাচ্যে। তাদের সবচেয়ে স্থিতিশীল মিত্র মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। ইসরায়েলের উন্নত গোয়েন্দা তথ্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আমেরিকাকে। এছাড়া 1985 সালে দুই দেশের মধ্যে এফটিএ মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, যা ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক, ইসরায়েল যুক্তরাষ্ট্রের একটি বড় বাণিজ্যিক অংশীদার, বিশেষ করে হীরা, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে তারা বাণিজ্যের বড় অংশীদার। এছাড়া জাতিসংঘ ইসরায়েল বিরোধী প্রস্তাবগুলোর, যখনই ইসরায়েল বিরোধী কোনো প্রস্তাব আসে জাতিসংঘে, যুক্তরাষ্ট্র প্রায় সময় তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে ইসরায়েলকে রক্ষা করে। ফলে ইসরায়েলের সঙ্গে বর্তমানে এদের সম্পর্ক খুব ভালো, মিত্র দেশ, মিত্র শক্তি। ইরানের বর্তমান অবস্থান কি? বর্তমানে ইরান আবার নিজেরকে মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব বিরোধী একটি আনুষ্ঠানিক জোট, প্রতিরোধের অক্ষ, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এর মূল চালিকা শক্তি হিসাবে বিবেচনা করে। এই জোটটি মূলত ফিলিস্তিনি মুক্তি সংগ্রাম এবং এই অঞ্চলের পশ্চিমা আধিপত্য মোকাবিলার জন্যই গঠিত হয়েছে।
এই প্রতিরোধের অক্ষ, অ্যাক্সিস রেজিস্ট্যান্স। এই জোটের প্রধান সদস্য কারা এবং তাদের ভূমিকা কী? না, ইরান হচ্ছে জোটের প্রধান পৃষ্ঠপোষক ও নেতা, এবং এটি কৌশলগত নির্দেশনা, সামরিক ও আর্থিক সহায়তা প্রদান করে ইরান। আর হিজবুল্লাহ মানে লেবাননের যে সশস্ত্র গোষ্ঠীর কথা আমরা বলেছিলাম, এই জোটের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, যারা ইসরায়েলের আগ্রাসন রুখতে ইরানের সীমান্ত রক্ষায় প্রধান ধাপ হিসাবে কাজ করে। হামাস ও ফিলিস্তিনি যে ইসলামিক জিহাদ, যারা গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি ফিলিস্তিনি প্রতিরোধ গড়ে তোলে। হুতি, এরা ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী, লোহিত সাগরে জাহাজ চলাচলের বিঘ্ন ঘটানো এবং ইসরায়েলের ড্রোন মিসাইল হামলার মাধ্যমে এই জোটকে এরা সমর্থন দেয়। এছাড়া ইরাক ও সিরিয়ায় কিছু মিলিশিয়া আছে, সশস্ত্র গোষ্ঠী, উগ্রপন্থী গোষ্ঠী, ইরানের মদতপুষ্ট। এই অঞ্চলে মার্কিন উপস্থিতিকে তারা চ্যালেঞ্জ করার জন্য সক্রিয় রয়েছে। অর্থাৎ ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে বদ্ধপরিকর, আর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে এই অঞ্চলের প্রভাব বা আধিপত্য বিস্তারের জন্য তাদের বিভিন্ন আগ্রাসী নীতি গ্রহণ করে। তার ফলেই এই সংঘাত। এই সংঘাত ক্রমশ চরমতার দিকে এগিয়ে যায় কখন? 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে ইরানের মদতপুষ্ট যে হামাস, তারা ইসরায়েলে ব্যাপক হামলা এবং অনুপ্রবেশ চালায়, যার ফলে প্রায় 1200 ইসরায়েলির মৃত্যু হয় বা নিহত হয় এবং বহু মানুষকে তারা জিম্মি করে রাখে। এবং এর প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েল গাজায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। 2025 সালে রিপোর্ট অনুযায়ী ওই যুদ্ধে প্রায় 44 থেকে 45,000-এর মতো বা তার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, এবং গাজার ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এবং গাজাকে অবরোধ করে রেখেছে। মিশর আর ইসরায়েল মিলে গাজা সীমানা এমনভাবে অবরোধ করে রেখেছে, অর্থাৎ তাদেরকে এক প্রকারে বন্দি দশায় গাজার অধিবাসীদেরকে থাকতে হয়, যার ফলে খাদ্য, ওষুধ, স্বাস্থ্য অবস্থার তীব্র সংকটে গাজায় ফিলিস্তিনিদের ভোগ করতে হয়। এবং দেখা যায় ইসরায়েল আর ইরানের এই সংঘাত এই 2025 সালের জুনে পরম আকার নিয়েছিল। অপারেশন মিডনাইট হ্যামার নামে একটা 12 দিনের যুদ্ধ করেছিল ইসরায়েল। ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছিল। ইসরায়েলকে সমর্থন করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, অর্থাৎ মিত্র শক্তি দুজনে মিলে ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোতে তারা হামলা চালিয়েছিল। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে একটা বিরোধ রয়েছে। কেন না, ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হয়, এখন একমাত্র পরমাণু শক্তিধর ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে পাকিস্তান, কিন্তু ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হয়, তাহলে এই মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতা খর্ব করার অধিকার কারণ থাকবে না। মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব অনেক বেশি হয়ে যাবে। তাই যুক্তরাষ্ট্র দাবি করে যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে ইরানকে। ইরান এই কথা শুনছে না, তারা গোপনে পারমাণবিক চালিয়ে যাচ্ছে, পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে। তারা
ইরানকে বলছে যে তাদেরকে এই পারমাণবিক গবেষণা সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং ইউরেনিয়াম হস্তান্তর করে দিতে হবে। কিন্তু ইরানের অবস্থান কি? ইরান বলছে না, আমরা এই কর্মসূচি শান্তিপূর্ণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার। আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকে এটা বোঝাবার চেষ্টা করছে যে ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে ইরানের হাতে যদি পরমাণু অস্ত্র আসে বা পরমাণু শক্তিধর দেশ হিসাবে পরিগণিত হয়, এবং ইরান যেহেতু উগ্রপন্থা গোষ্ঠীগুলোকে মদদ দেয়, তাই ইরানের হাতে পরমাণু শক্তি আসা মানে বিশ্বের কাছে একটা বিপদের সংকেত। গোটা বিশ্বে বিপদের সম্ভাবনা প্রবল। তাই তারা জাতিসংঘে বারবার দাবি করছে যে ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখতে হবে। এর মধ্যে ইরানে 2025 সালের ডিসেম্বর মাসে অর্থনৈতিক একটা সংকট দেখা যায় এবং তাদের মুদ্রার রিয়ালের ব্যাপক দরপতন হয়, ফলে দেশ জুড়ে একটা বিশাল জনবিক্ষোভ হয়। এই সুযোগটির সদ্ব্যবহার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করে। তারা সরাসরি ইরানের এই বিক্ষোভকে সমর্থন করে, জনসাধারণ বিক্ষোভকে প্রকাশ্যে সমর্থন জানায়, এই ইরানি সরকারকে সতর্ক করেন এবং এই প্রকাশ্য এই বিক্ষোভকে সমর্থন করে এরা বলে যে ইরানের রেজিম মানে ইরানের লিডারশিপের পরিবর্তন তারা চায়। কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী এই বিক্ষোভকে কঠোরভাবে দমন করে। প্রায় 2000 মানে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, মানে তাদের বিভিন্ন রিপোর্ট থেকে আমরা জানতে পারি প্রায় 1002 মানুষের মৃত্যু হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দু দেশের সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। এই যে অভ্যন্তরীণ এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের সুযোগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের লিডারশিপ পরিবর্তন করতে এগিয়ে আসে এবং তারা সরাসরি ওই বিক্ষোভকারীদের সমর্থন, এছাড়াও তারা মধ্যপ্রাচ্যে 2003 সালে ইরাকের সঙ্গে আক্রমণের সময় যে রকম সামরিক সমাবেশ করে তার চেয়েও বেশি সামরিক শক্তি সমাবেশ তারা এই মধ্যপ্রাচ্যে ঘটিয়েছে। বর্তমানে তারা এই অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামে দুটো বিমানবাহী রণতরীকে মোতায়েন করে রেখেছিল। তারা জেনেভায় যে পরমাণু কর্মসূচি নিয়ে যে আলোচনা চলছিল, মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ইরান যদি কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে সরাসরি তারা ইরানের ওপর সামরিক হামলা করবে। যুক্তরাষ্ট্র শুধু এই পারমাণবিক কর্মসূচি নয়, তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং হিজবুল্লাহ, হামাস, হুতি এই সব গোষ্ঠীগুলো, এই যে উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে ইরানের যে সমর্থন, সেই বিষয়টাও এই জাতিসংঘের আলোচনায় টেবিলে আনতে চায়। ইরান সাফ জানায় যে তারা তাদের মিসাইল কর্মসূচি নিয়ে কোনো আলোচনা, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না। এই মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী আর লোহিত সাগর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ সমুদ্র পথ তেল এবং বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাধ্যমে ইরান লোহিত সাগরে
প্রভাব বিস্তার করে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সামরিক স্বার্থে আঘাত হানে, যা এই সংঘাতকে আরও উস্কে দেয়। ইরান এই যে এত বড় রণতরীর বা এত ব্যাপক পরিমাণে সামরিক সমাবেশ যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘটিয়েছে, ইরানকে শিক্ষা দেওয়ার জন্য বা ইরানের ওপর চাপ সৃষ্টি করবার জন্য, তার বিপক্ষে মানে তার বিরুদ্ধে সমপূর্ণ শক্তি প্রদর্শনের জন্য ইরান সাম্প্রতিক হরমুজ প্রণালীতে একটা স্মার্ট কন্ট্রোল নামক একটা নৌ মহড়া চালিয়েছিল এবং সাময়িকভাবে ওই নৌপথের কিছু অংশ তারা বন্ধ করে দিয়েছিল। হরমুজ প্রণালী এর কৌশলগত গুরুত্ব অনেক। কেন? হরমুজ প্রণালী থেকে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। এটি বন্ধ হলে বিশ্বের বাজারে তেলের দাম অভাবনীয়ভাবে বেড়ে যেতে পারে। ইরান এই অঞ্চলে ড্রোন ও অ্যান্টিশিপ মিসাইল দ্রুতগামী আক্রমণকারী বোট মোতায়েন করে রেখেছে। তারা জানিয়েছে মার্কিন ও ইসরায়েল হামলা যেভাবে তারা যদি হামলা করে তার জবাব হিসেবে তারা এই প্রণালীটিকে বন্ধ করে যাবে। তার ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত একটা বৃহত্তর অঞ্চল একটা যুদ্ধের আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করছিল। এ মতাবস্থায় ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের এক চরম উত্তপ্ত পর্যায়ে পৌঁছে যায় 28 ফেব্রুয়ারি 2026-এ। ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানে এক বিশাল সামরিক অভিযান শুরু করে, যা মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিকে আমূল পরিবর্তন করে দিয়েছে বা বদলে দিয়েছে। এই যুদ্ধ এখনও চলছে। এই যুদ্ধের ফল কী হবে আমরা জানি না। হয়তো ইসরায়েল আমেরিকা মিত্রশক্তি তারা জিততে পারে। ইরানের কতটা ক্ষতি হবে এ নিয়ে আমরা পরবর্তী প্রতিবেদনে আলোচনা করব। তার প্রভাব বিশ্বের বাজারে কি পড়বে। আশা করি ইরানের সঙ্গে ইসরায়েল ও তার মিত্রশক্তি আমেরিকার যুদ্ধের ঐতিহাসিক বর্তমান প্রেক্ষাপটটা বোঝাতে সক্ষম হলাম। যদি আলোচনাটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী প্রতিবেদনটা আসলেই আপনাদের কাছে তার নোটিফিকেশন যায়। নমস্কার, ধন্যবাদ।